নমস্কার। কথামালার এই অধিবেশনে আপনাদের স্বাগত। আমরা একটা আলোচনায় যাচ্ছি, খানিকটা সমাপতন বলবো না আয়রনি বলবো জানি না। আলোচনার বিষয়টা হচ্ছে অনেক বিফল গল্প আদৃত হয় আঞ্চলিক ভাষা এবং গ্রাম্য পরিবেশের বর্ণনায়। এখন আঞ্চলিক ভাষা এবং গ্রাম্য পরিবেশ গল্পে আসতেই পারে এবং সেটা গল্পের সূত্র ধরেই আসার কথা। তাহলে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা আমরা করছি কেন, বা কথামালা এরকম একটা বিষয়কে বেছে নিল কেন? আমি বলতে চাইছি যে কথামালা বিষয়টা বেছেছে সত্যি, কিন্তু এই কথাটা আমাদের কাছে আমরা যে শুনতে পাই না এরকম নয়। আমরা সাহিত্যের পরিসরে যদি একটু ঘোরাঘুরি করি, কান পাতি, তাহলে এরকম অনেক গল্পের ক্ষেত্রেই এরকম কথা আমরা শুনতে পাই যে গল্পটা তো তেমন নয়, কিন্তু ওই আর কি, মানে একটু গ্রাম্য পরিবেশ আছে বা গ্রামের প্রেক্ষাপটে দেওয়ার জন্য সেই গল্পটা হয়তো ছাপা হয়েছে বা অনেকে বলছেন ভালো। এটা এই ফিসফাসটা কিন্তু আসে। এবার সেটা কতটা সত্যি, কতটা ঠিক নয়, বা আদৌ আমাদের মিডিয়া শাসিত যে সাহিত্যের বাজার, সেই বাজার তাকে একটু ধূপধুনো দেয় কি না, সেগুলোই আজকে আলোচনার বিষয়। আমাদের সমস্ত অগ্রজ সাহিত্যিক, সকলেই আমার অগ্রজ সাহিত্যিক, তারা আছেন। ভগীরথদা আসছেন। তাদের থেকেই আমি শুনবো। এটা আমারও শোনার বিষয়, মানে এখনকার একজন পাঠক হিসাবে, মানে গল্প পড়িয়ে হিসাবে এটা আমার নিজের এদের কাছ থেকে জানার খুব আগ্রহ যে সত্যিই গ্রাম্য পরিবেশের বর্ণনার জন্যে বা আঞ্চলিক ভাষার প্রয়োগ দিয়ে একটা গল্পকে সফল করে তোলা হচ্ছে, মানে সেটা গল্পের সূত্রে না এলেও। আর এই আলোচনাটা শুরু করার আগে প্রাসঙ্গিকভাবে আমি যে কটা লাইন না পড়ে থাকতে পারছি না, মানে খুব লোভ হচ্ছে, সেটা দিয়ে আজকের আলোচনাটার ভেতর ঢুকতে চাইছি। লাইনগুলো এই রকম: এই ভিটারই কি কম পরিবর্তনটা ইন্দির ঠাকরুনের চোখের ওপর ঘটিয়া গেল? ওই ব্রজ চক্রবর্তীর যে ভিটা আজকাল জঞ্জাল হইয়া পড়িয়া আছে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রামশুদ্ধ লোকের সেখানে পাত পড়িত। বড় চণ্ডী মণ্ডপে কি পাশার আড্ডাটাই বসিত সকালে বিকালে। তখন কি ছিল ওই রকম বাঁশবন? পৌষ পার্বণের দিন ওই ঢেঁকি সালে 1 মণ চাল কোটা হইত পৌষ পিঠার জন্য। চোখ বুজিয়া ভাবিলেই ইন্দির ঠাকরুন সেসব এখনও দেখিতে পায় যে। আমরাও চোখ বুজে সেই গ্রামটা দেখতে পাচ্ছি। এটা সেই গল্প। আমি গল্প কথাটাকে প্রসারিত অর্থে ধরছি, টেক্সট হিসেবে ধরছি। এটা সেই গল্প যে গল্প শুধুমাত্র গ্রাম্য পরিবেশের কথা তো বলছে না। হ্যাঁ, শব্দগুলো দিয়ে হয়তো আমরা মনে মনে একটা গ্রাম কল্পনা করে নিতে পারি বা গ্রামের নির্মাণ করতে পারি, যাদের গ্রাম সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে। কিন্তু এই গল্প বলছে গ্রাম পতনের কথা। এই গল্প বলছে যে মানুষের নিয়তি কিভাবে রাজনৈতিক কারণে বা ক্ষমতার দ্বন্দ্বের কারণে বদলে যাচ্ছে সেই কথা। এই গল্প বলছে এক মহাজীবনের কথা এবং সেই জীবন বদলের কথা। সুতরাং এই গল্পের কাছে আমাদের যেভাবে ফিরতে হয়, আজকে কি সেরকম গল্পই লেখা হচ্ছে, না শুধুমাত্র গ্রাম্য পরিবেশ এবং আঞ্চলিক ভাষা দিয়ে একটা গল্প নির্মাণ করতে হবে বলে নির্মাণ হচ্ছে? মানে ধরা যাক একটা প্রেমের গল্প, যেটা ঢাকুরিয়া লেকেও হতে পারত, সেটাকেই আমি কোনো একটা পলাশ ফুলের মাঠে গিয়ে করছি, এরকম কি সত্যিই হচ্ছে? আমি প্রথম নিহারুল ইসলামকে বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। বিষয়টা আমার কাছে খুব গোলমেলে এই কারণে যে গল্প বিফল হয়, কথাটা কি ঠিক? গল্প ভালো হবে বা মন্দ হবে, বিফল হওয়া মানে তো গল্প নয়, গল্প পড়বে না কেউ। বিফল গল্প বললে কোনো শব্দবন্ধ আছে কি, তৈরি হয় কি? যাই হোক, যখন বিষয়টা এসছে আমি গুগল সার্চ করে দেখছিলাম যে গ্রামীণ পটভূমিতে কী কী কারণে পাঠককে আকৃষ্ট করে। তাদের 5-6টি পয়েন্ট দেখলাম। সেটা হচ্ছে, আজকে আমরা যারা নাগরিক তাদের পূর্বপুরুষ অতীতে 5 পুরুষ, 7 পুরুষ, 8 পুরুষ, 10 পুরুষ বা আদিম যুগেও চলে যেতে পারি, যে সেই গ্রামীণ পটভূমিতেই আমাদের বেড়ে ওঠা, গ্রামীণ সংস্কৃতিতে আমাদের যাবতীয় সংস্কার শেখা, সেটা কোথাও না কোথাও থেকে গেছে। স্বভাবতই
আজকের জায়গায় দাঁড়িয়ে আমি যখন এটি গ্রামীণ গল্প পড়ছি, গ্রামীণ পরিবেশকে দেখতে পাচ্ছি, তখন সেই জিন কাজ করে যাচ্ছে আমার নস্টালজিয়ায় কোথা থেকে, যে কারণে গল্পগুলো আকৃষ্ট হচ্ছে পাঠকের কাছে। পাঠক বলতে গেলে তো গ্রামীণ পাঠক আলাদাভাবে কিছু হয় না, বা নাগরিক পাঠক আলাদা বলে কিছু হয় না। 2 নম্বর পয়েন্ট যেটা দেখানো হচ্ছে যে গ্রামীণ পরিবেশ একটা শান্ত নদীর মতো বয়ে যাচ্ছে, সে তুলনায় নাগরিক জীবনের যে চটজলদি ব্যাপার, টাইম ধরে এগিয়ে যাওয়া, টাইম ধরে খাওয়া, টাইম ধরে শোয়া, টাইম ধরে, সেই জায়গা থেকে একটা অবকাশ কোথাও খুঁজে পান পাঠক। গ্রামীণ জীবনে যে অবকাশ খুঁজে পান, সেখানে তারা স্বস্তি পান। সেই পুরনো আমাদের যে জিন, গ্রামীণ জীবনের জিন লুকিয়ে আছে, সেইখান থেকেই হয়তো এটা আসে, বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। তৃতীয় যে পয়েন্টটি, সেটি হচ্ছে যে আজকে আকাশ বলে কিছু আমাদের নেই যারা নগরে বাস করি। আকাশ কেড়ে নিয়েছে বহুতল, আকাশ দেখব বলেও আমরা দেখতে পাই না। তারপর পরিবেশ দূষণের কারণে আকাশ ধোঁয়াশা থাকে। গ্রামে গেলে সেই আকাশটা অনেকটাই দেখা যায়, গাছ গাছালির ফাঁকে তারা, রাতে দিনে সূর্য, মেঘ, সব কিছু দেখতে পাই। এটাও একটা কারণ হতে পারে। আরেকটি জিনিস যেটা, যে আমাদের শৈশব বেড়ে ওঠা, কংক্রিটের শৈশব আর মাটির শৈশব দুটো কিন্তু আলাদা। যারা শৈশব কংক্রিটে মানুষ হয়েছেন, বেড়ে উঠেছেন, তাদের শরীরে মাটির গন্ধ নেই, কিন্তু মাটির গন্ধ অদ্ভুত মায়াবী। যারা পেয়েছেন, সেই অতীতকে ধার করেই আবার বলছি, সেই গন্ধ তারা অনুভব করেন, বলতে আরও ভালোভাবে বললে ওরা স্পর্শ করেন, সেখান থেকে সেই মাটির স্বাদ তারা অনুভব করেন বলেই গল্পগুলি আদৃত হয়। সবথেকে বড় উদাহরণ, আজকে যাকে কথামালা সম্মানে সম্মানিত করা হলো, আনসারউদ্দিন দা। আপনারা সবাই আমার থেকে হয়তো বেশিই জানেন, আমিও জানি তাকে। তো এইরকম একটা নগরে বসে, নগরের পাঠক, নগরের লেখক, তার মধ্যে থেকে তাকে বেছে নেওয়া হলো কেন? তিনি কি বিফল গল্প লিখেছেন? কখনোই নয়। সুকান্তদা একটু আগে বললেন যে তার লেখার গভীরে প্রবেশ করতে গেলে পারে যে জিনিসটা পাওয়া যায়, সাহিত্যটা, আমি কাহিনী বলে গেলাম, সেটা তো সাহিত্য নয়, কাহিনী বলাটা একটা আলাদা জিনিস। কিন্তু ওই কাহিনী বলতে গিয়ে যে মারপ্যাঁচ, দ্বন্দ্ব, গ্রামীণ মানেই যে সরল তা নয়, কিন্তু গ্রামেও প্রচণ্ড জটিলতা রয়েছে মানুষে মানুষে। আনসারদা নিজের তার ব্যক্তি জীবনের কথা বললেন, আমরা তার সাক্ষী। আমি নিজেও একটি মুসলিম সমাজে বসবাস করি। কয়েকদিন আগে একজন ডেকে আমাকে বললো, বছরে একটি অনুষ্ঠান করি আমি লালগুলাই, আমরা করি, এখান থেকে অনেকেই যান। তো আনন্দবাজারে খবরটা বেরিয়েছে জেলার পাতায়। তো সেটা দেখে খুব, কাগজে নাম বেরোনো মানে হই হই ব্যাপার গ্রামের দিকে। তো একজনকে ডেকে বলছে, জানিস একে চিনিস? তো বলছে কে? বলে নিহারুল ইসলাম। ও সেদিন আনন্দবাজারে খবর বেরিয়েছিল? বলে হ্যাঁ। তো আপনি আমাকে ঘুরিয়ে জিজ্ঞেস করছে, আপনি কি নাস্তিক? তা আমি বললাম হ্যাঁ, আমি নাস্তিক। আমি মসজিদে যাই না, ঈদগাহতেও যাই না সেভাবে, তবে ঈদের দিন, বকরিদের দিন 2 দিন গ্রামের বাড়িতে যাই, মানুষের সঙ্গে দেখা করে আসি, ক্ষীর পুরি পায়েস সেমাই খেয়ে আসি। তো জীবনকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া, আমার মূলত আমার লেখালেখি গ্রাম ভিত্তিক। প্রায় 90, আমার যা লেখা তার 90% লেখা গ্রামের পটভূমিতে। এবং সত্যি কথা বলতেই, যেটা আমি জানি, যেটা আমি উপলব্ধি করেছি, যেটার মধ্যে দিয়ে আমি গেছি, সেটাই আমি লেখায় নিয়ে আসি, পারতপক্ষে অন্য। এখন নাগরিক লেখকরা অনেকেই দেখেছি যে এটি গ্রামে বেড়াতে গেল, গ্রামের পটভূমিতে একটি উপন্যাস লিখে ফেললো। উপন্যাস ব্যাপারটা কি আমার কাছে খুব ধাঁধার মতো ব্যাপার মনে হয়, যে উপন্যাসকে অতই সোজা, 6 মাস একটা গল্প উপন্যাস লিখে দেওয়া যায়। নলিনীদা বসে আছেন বাংলা একাডেমিতে একটি অনুষ্ঠানে, রুশদিদিও ছিলেন বোধহয়, লেখক, প্রকাশক, সমালোচক সবাইকে নিয়ে। তো বামাচরণ মুখোপাধ্যায় নলিনীদাকে বলছে, পাণ্ডুলিপি দাও, কত দেরি করবে আর? পাণ্ডুলিপি দিল কি? শবরচরিত। আবার কয়েক বছর পরে, 2 বছর পরে একটা পাণ্ডুলিপি দাও নলিনী, আবার সেই গিয়ে দেখছে শবরচরিত 2য় খণ্ড। এই করে
4টি খণ্ড সম্ভবত শবর চরিতের বামাদার হাতে দিয়েছিলেন। তো এই শবর চরিত লিখতে গিয়ে সারা জীবনই প্রায় কাটিয়ে ফেলেছেন নলিনীদা। ভগীরথদার মানে অনন্য প্রতিভা, যেটা নিয়ে পড়ে আছেন, যে গ্রাম জীবন বেড়ে ওঠা, তার কর্মজীবনে দেখা সব কিছু নিয়েই বিষয়গুলো আপনি দেখবেন যে একটা জায়গা থেকে বেরিয়ে অন্য জায়গায়। আর এখনকার নাগরিক লেখকদের বিষয় হচ্ছে বিষয় থেকে বিষয়ান্তরে, তার কোনোটার সঙ্গে কোনো মিল নেই। সেটা নিয়েও খুব বাহাদুরি ভয়ে আমি খুব আক্রোশ নিয়েই কথাটা বলছি। জানিস, আমি একটা বিষয় ঘুরিয়ে ফিরিয়ে লিখি না। মার্কেজের লেখা পড়ুন, 100 বছরের নিঃসঙ্গতা, দেখুন তার যাবতীয় সৃষ্টি ওইখানে লুকিয়ে আছে। আমি পাঠক হিসেবে যতটুকু উপলব্ধি, ভুল বলছি কিনা আমি জানি না, যতটুকু উপলব্ধি করেছি, একটি লেখক একটি রাগ সঙ্গীত আমি শুনি, ব্যাখ্যা করতে পারবো না। রাগটা কিভাবে ঘুরে ফিরে আসে, 40 মিনিট 50 মিনিট, যে কোনো রাগ এই শুরু করলো, বিলম্বিত গেল, দ্রুততালে গেল, সেইভাবে এগিয়ে যাওয়াই একটা জীবন সাহিত্যের ক্ষেত্রে যথেষ্ট নয়। আখতারুজ্জামান ইলিয়াস বলেছিলেন যে 300 বছর জীবন পেলে পারে একজন সাহিত্যিক হওয়া যায় বা একজন শিল্পী হওয়া যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার কথা কারো খারাপ লাগলে ক্ষমা করবেন। ধন্যবাদ নিহারুলদাকে। এবং নিহারুলদা তো অনেকটাই বললেন এবং একটা জায়গা তো ধরেই দিলেন যে হয়তো একটা কোনো গ্রামে ঘুরতে যাওয়া হয়েছে বা কিছু হয়েছে, সেখান থেকে একটা গল্প তুলে আনা হলো। সেটা কি সত্যিই সেই গ্রামের রাজনৈতিক দ্বন্দ্ব বা তার সংকটকে আদৌ আমরা স্পর্শ করতে পারলাম, না ওপর দেখা হলো? এই প্রশ্নটা নিহারুলদার কথায় থাকলো। তবে নিহারুলদা একটা চমৎকার কথা দিয়ে শুরু করেছেন, মাঝেও একবার বলেছেন যে বিফল গল্প বলে আদৌ কি হয়? গল্প হলে হবে আর না হলে হবে না। ভালো সিনেমা, খারাপ সিনেমা বলে কিছু নেই। সিনেমা হলে সিনেমা হবে, না হলে সিনেমা হবে না। আমি পরের বক্তার কাছে যাব, শুনতে চাইব আমার অগ্রজ সাহিত্যিক সৈকত রক্ষিত, তার কাছ থেকে শুনতে চাইব যে সত্যিই যে গ্রামের দ্বন্দ্বের কথা নিহারুলদা বলে গেলেন, সেই গ্রামের দ্বন্দ্ব তো আছে, আমাদের সাহিত্যে আছে। তাহলে এই প্রসঙ্গটা কেন বারবার ফিরে আসছে বা আসতে চাইছে যে আঞ্চলিক পরিবেশ এবং গ্রাম্য ভাষা দিয়ে কিছু একটা বানিয়ে তোলা হচ্ছে? এই দ্বন্দ্বের জায়গাটা কোথায়, আপনি যদি বলেন। নমস্কার। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে নিষ্ফল গল্প কখনো আদৃত হতে পারে না। কারণ নিষ্ফল গল্প কখনো আদৃত হতে পারে না, আমি এটা মনে করি। একটা গল্প যখন আমরা লিখছি, শুধু সংলাপ বা গ্রামীণ পরিবেশকে দিয়ে গল্প হয় না। আমি যখন প্রথম সাহিত্য রচনার কথা ভাবি স্কুল বয়সে, সে সময় ক্ষেতের আলে বসে মানিক বিভূতিভূষণ, সত্যনাথ ভাদুড়ির লেখা পড়তাম, বাংলা সাহিত্যের অন্যান্য লেখাগুলোও পড়তাম, কিন্তু কোথাওই পুরুলিয়া ছিল না। মনে হয়েছিল আমি যদি কখনো লিখতে পারি তাহলে আমি আমার ভূখণ্ড, জনজীবন, ভাষা এইগুলোকেই নিয়ে লেখার চেষ্টা করব। তখনও পর্যন্ত পুরুলিয়ার ভাষা বাংলা সাহিত্যে সংযোজিত হয়নি। রাঢ়বঙ্গের একটি অদ্ভুত ব্যঞ্জনাময় লোকভাষা, যা এতদিন ছিল না। ফলে লিখতে এসে কতগুলো ভাবনা কাজ করেছে। যেমন ভাষার দিকটির কথা বললাম, তেমনি সামগ্রিকভাবে একটি জেলার যে চরিত্র, গ্রামীণ চরিত্র, লোকায়ত জীবনের চরিত্র, তার যদি একটা সমাহৃত রূপ সেই লেখার মধ্যে ফুটে না ওঠে, তাহলে সেই লেখাকে সবসময় আমরা খণ্ডিত বলে মনে করি। লেখা একটা অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে, যেটা লেখক লিখতে লিখতে সাধনার স্তর থেকে যে অনুভবটা উনি করেন, আমি মনে করি তাতেই উঠে আসে। সেটা হচ্ছে, কালকে একজন বলছিলেন যে অক্ষর নিয়ে যখন আমি কাজ করছি, যখন আমি লিখছি, তখন মনে হয় যে অক্ষরের সঙ্গে আমি যেন সঙ্গম করছি। এই কথাটা আমার একদমই ভালো লাগেনি।
বরঞ্চ আমার মনে হয় আমি যখন লিখতে লিখতে একটা অন্য জগতের মধ্যে চলে যাচ্ছি, তখন কোথাও আমার মধ্যে একটা মিউজিক কাজ করছে। আমি বারবার এই কথা বলে থাকি যে রচনা সৃষ্টি হচ্ছে একটা হারমোনির মধ্যে থাকা, এবং সেখান থেকেই জীবনের ছন্দ, ভাষার ছন্দ সমস্ত কিছুই উঠে আসে। গ্রামীণ বা লোকায়ত সাহিত্যের কথাই বলছি, যেহেতু আমরা এই বিষয় নিয়ে লেখালেখি করি, কাজেই সংলাপ নয়, প্রাকৃতিক বর্ণনা নয়, কিভাবে একটা জেলার চরিত্র উঠে আসতে পারে, সময়কে কিভাবে ধরতে পারি আমরা, তার সমস্ত গুণাগুণ সেই লেখাতে থাকতে হবে। শুধু তাই নয়, কিছু কিছু কুশলী ব্যাপার থাকে, কিছু কিছু ক্রাফটম্যানশিপ থাকে। অর্থাৎ লেখাটাকে আমি যখন লিখছি তখন আমি মনে করব যে সেটা একটা সিনেমার মতো পাঠকের চোখের সামনে যেন ফুটে ওঠে, এবং তখন লেখকের এই কাজটাও করতে হয় যে এক একটি অংশকে আমি একটা সেট তৈরি করছি, মানে সেখানে কোন চরিত্র ঢুকলো, কিভাবে কথা বলছে, সংলাপের মধ্যে তার যে ব্যালেন্স এবং কন্ট্রাস্ট, মিউজিক, এই সবগুলো একসঙ্গেই কাজ করে। এই সবগুলো সার্থকভাবে কাজ করলেই তখনই একটা লেখা সার্থক হতে পারে বলে আমি মনে করি। কোনো খণ্ডিত দিক থেকে একটা লেখা সফল বা আদৃত হয় বলে আমি মনে করি না। ধন্যবাদ। ধন্যবাদ সৈকত রক্ষিতকে। খুব গুরুত্বপূর্ণ একটা দিক তিনি তুলে আনলেন যে একটা জেলাকে যদি তার সঙ্গে আমার ওতপ্রোত সম্পর্ক না থাকে, বা সেই লোক সংস্কৃতির সঙ্গে যদি আমার সম্পর্ক না থাকে, তাহলে সেখান থেকে যে সাহিত্য সম্পর্ক রহিত হিসাবে যদি সাহিত্য তৈরি করা হয়, তাহলে সেটা কৃত্রিম সাহিত্যই তৈরি হবে।